আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করব টয়োটা প্রিমিও। সো এই গাড়িটা বাংলাদেশে অনেক ফেমাস, এই গাড়িটা বাংলাদেশে প্রচুর চলছে, ঠিক আছে। সো আমরা প্রথমে ব্যাক সিট থেকে স্টার্ট করি। সো দরজা কিন্তু দেখতেছেন অনেক ভালো খুলে, অলমোস্ট 80 ডিগ্রিজের মতো খুলে। সো গাড়িতে ঢুকতেন বাইরেতে কোনো সমস্যা হওয়ার কথা না কারোই। আমার হাইট কিন্তু 6'1". সো দেখেন আমি বসার পরও সিটটা কিন্তু অনেকখানি পিছানো, তারপরও অলমোস্ট এক হাতের মতো জায়গা আছে। হেডরুম মোটামুটি আছে, খুব বেশি না, 1-2 ইঞ্চির মতো, ঠিক আছে। এখানে দুইজন ইজিলি বসতে পারবে, বাট তিনজন একটু চাপাচাপি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো নাও লেটস চেক দ্য বুট স্পেস। প্রিমিওর বুটে অ্যাকচুয়ালি জায়গা তেমন একটা নাই, আছে, বাট এখানে হচ্ছে আপনার এলপিজির ইয়েটা বসানো, এলপিজির যে সিলিন্ডারটা, ঠিক আছে। অ্যান্ড গাইজ ইউ ক্যান সি এখানে সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল দেওয়া, যেন মানে গাড়ির ইন্টেরিয়রে যেন সাউন্ড কম আসে। সো লেটস চেক দ্য ইঞ্জিন আউট। And yep, no hood struts, no hydraulic hood struts. So comes with the 1NZ FE engine. বাংলাদেশ সবাই এই ইঞ্জিন চিনে, অনেক এফিশিয়েন্ট, অনেক রিলায়েবল একটা ইঞ্জিন, ঠিক আছে। মেনটেন্স কস্টও অনেক কম। অ্যান্ড এইটার সামনে কিন্তু প্রজেকশন এলইডি আসে অ্যান্ড রিফ্লেক্টরও আসে। লেটস গো ফর দ্য ড্রাইভ। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের গাড়ি, তসিফ। গাড়ি কি এখন এলপিজিতে আছে? তেলে দিয়ে দিন মনে কি? আচ্ছা আচ্ছা, হালকা আছে, সো গাইজ আমরা ভিডিওটাকে 4টা ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে গাড়ির ড্রাইভাবিলিটি কেমন, দেন গাড়ির কমফোর্ট, দেন গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি, অ্যান্ড হচ্ছে লাস্টে গাড়ির প্রাইস অনুযায়ী শুড ইউ বাই ইট অর নট, ঠিক আছে। এই প্রিমিওটা কিন্তু সিভিটি ট্রান্সমিশন আসছে। সো সিভিটি ট্রান্সমিশন যারা জানেন না, এই ট্রান্সমিশনে কিন্তু অ্যাকচুয়ালি কোনো গিয়ার থাকে না, এটা হচ্ছে একটা বেল্ট অ্যান্ড পুলি সিস্টেমের মতো কাজ করে। সো দেখবেন যে এইটার সিভিটির মেইন বেনিফিটস হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি অটোমেটিক ট্রান্সমিশন বা ম্যানুয়াল ট্রান্সমিশন থেকে অনেক বেটার হয়, অ্যান্ড কমফোর্টটা কিন্তু অনেক, মানে নর্মালি যে আপনার গিয়ার চেঞ্জ হওয়ার জন্য যে একটা মানে ফিল করা যায় যে গিয়ারটা চেঞ্জ হচ্ছে, সিভিটিতে কিন্তু এরকম কোনো ফিল পাওয়া যায় না। একদম স্মুথ কন্টিনিউয়াস, বেলটা ইনফিনিট রেশিওসে ভাগ করতে পারে। সো এই জন্য হচ্ছে দেখবেন যে আরপিএম মিটারটা কিন্তু 1500 আরপিএমই থাকে যদি আমি স্লো চালাই। প্রিমিওর ড্রাইভাবিলিটি নিয়ে আসি। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে স্টিয়ারিংয়ে খুব একটা ফিডব্যাক নাই। এখন ফিডব্যাক বলতে যেটা বলতেছি সেটা হচ্ছে যে রাস্তার কতটুক কি ভাইব্রেশনস অ্যান্ড আপনি কতটুক ফিল করতে পারতেছেন যে আপনার সামনের চাকাগুলো কীরকম বিহেভ করতেছে, সেই ফিলটা খুব একটা নাই। যেটা একদিক থেকে ভালো, কমফোর্টের দিক থেকে কোনো ভাইব্রেশনস নাই, তেমন কোনো ফিল নাই। সো কমফোর্ট আর ড্রাইভেবিলিটি জিনিসটা কিন্তু মানে কাইন্ড অফ ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, যদি কমফোর্ট বেশি থাকে একটা গাড়ির, সেই ক্ষেত্রে গাড়িটার কিন্তু ড্রাইভেবিলিটি সবসময় যে খারাপ হবে এরকমও না, বাট ইউজুয়ালি খারাপ হয়ে থাকে। খারাপ বলতে মিন করছি ড্রাইভিং প্লেজারটা কেমন। সো সি গাইস, কোনো গিয়ার চেঞ্জ হয় নাই, দ্যাটস দ্য সিভিটি ট্রান্সমিশন। অ্যান্ড হ্যাঁ, প্রিমিওর সাসপেনশন কিন্তু অনেক সফট। সো লেফট রাইট করলে গাড়ি অনেক দুলে,
বাট এইটার একটা বেনিফিট হচ্ছে অনেক কমফোর্টেবল, ইটস ওয়েই কমফোর্টেবল ম্যান। আমাদের যে হন্ডার যে রিভিউটা করছি, হন্ডা বিআরভি, হন্ডার গাড়িগুলো ইউজুয়ালি অনেক স্টিফ হয়, বাট ওটার হ্যান্ডলিং যদি বলেন হাই স্পিডে কর্নারিং বা হ্যান্ডলিং অ্যাবিলিটি, দ্যাটস ভেরি গুড। বাট বাংলাদেশের যেই রাস্তা আর ইউজুয়াল ডে টু ডে ড্রাইভিংয়ের জন্য প্রিমিয়র কমফোর্ট ইজ টপ নচ। মানে আউট অফ 10 আই উড গিভ ইট এ সলিড 8। অ্যান্ড উইন্ড নয়েজও কিন্তু খুব একটা নাই। অ্যান্ড গাড়িটার সাথে কিন্তু বাইরে দেখলাম যে ডানলপ টায়ার্স আসছে, লাইক ব্রিজস্টোন বা মিশেলিন হলে আই গেস দ্য কমফোর্ট উড বি ফার বেটার, বাট স্টিল ইটস নো ওয়ে ব্যাড, ইটস নো ওয়ে ব্যাড। অ্যান্ড ফুয়েল মাইলেজও কিন্তু এরকম না যে খারাপ পায়। কত ঢাকা শহরেতে অ্যারাউন্ড 10 পায়, রাইট? 10-এর মতো তো থাকে অ্যাভারেজে। অ্যান্ড ফুয়েল এফিসিয়েন্সি কমপ্লিটলি ডিপেন্ডস ড্রাইভারের উপর, সে কীভাবে চালাচ্ছে। গাড়িটা কর্নারে প্রচুর দুলে, প্রচুর, একদম লেফট সাইডে শুয়ে যায়। বাংলাদেশের মানুষ আসলে ঠিক হইল না, মানে দেশটারে স্বাধীন করার পরেও যদি এসব বাসগুলা একদম রাস্তার মাঝখানে দাঁড়ায় কি করতেছে। সামনে কিন্তু কিচ্ছু নাই, তারপরও খালি খালি রাস্তাটা বন্ধ করে। গাইস, কেউ যদি প্রিমিয়র কথা কিনেন এই ভেবে যে আপনি ড্রাইভ করে মজা পাবেন, ওয়েল দ্যাটস কমপ্লিটলি রং, ঠিক আছে? ড্রাইভ করে প্রিমিয়র হ্যাঁ অনেক কনফিডেন্স দেয়, ঠিক আছে, বাট গাড়িটা প্রচুর দুলায়। ডোন্ট নো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট গাড়িটা অনেক সোয়ে করে, হ্যাঁ। বাট এই গাড়ির কমফোর্ট কিন্তু অন্য লেভেলে। সো এখন প্রিমিয়র দাম অ্যারাউন্ড কত 40-45 যদি কেউ নতুন কিনতে যায় এরকম পরে। অ্যান্ড ওই রেঞ্জে আবার রিকন্ডিশন ইয়েও পাওয়া যায়, টয়োটা করোলা ক্রস পাওয়া যায়, রাইট? আমি করোলা ক্রসও চালাইছি অ্যান্ড প্রিমিয়র তো চালাচ্ছি এখন। করোলা ক্রস কিন্তু নট এ ব্যাড অপশন অ্যাট অল। মানে 45 লাখের মধ্যে যদি কারো বাজেট থাকে তাইলে কিন্তু ডিপেন্ডস, কারো যদি সেডান পছন্দ হয় দেন দ্যাটস প্রিমিয়র ফর শিওর। অ্যান্ড কারো যদি মনে হয় যে আপনার একটা ক্রস ওভার নিবে, তাইলে করোলা ক্রস কোনো দিক দিয়ে খারাপ না। সাউন্ড ইনসুলেশন দেন ড্রাইভেবিলিটি সবই করোলা ক্রসের মতো আমার অনেকটা সিমিলার লাগতেছে, কারণ ওই গাড়িরও থ্রটল রেসপন্স এত মানে আই মিন বেটার না। এটাও সেম, গাড়ি দিলে খুব একটা ভাগতে চায় না। আমি এখন 100% অ্যাক্সেলারেশনে গাড়ি অনেক অনেক কি বলে রাবার ব্যান্ড ইফেক্ট। প্রিমিয়র গাড়িটা বাংলাদেশে কিন্তু গাইস প্রচুর চলছে, প্রচুর। কিন্তু এই গাড়িটা যদি কেউ সেকেন্ড হ্যান্ড কিনেন তাইলে কিন্তু গাড়িটা অনেক ভালো অপশন। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডে কিন্তু গাড়ির দাম অনেক কমে আসে, কারণ 30 লাখের মতো চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু যদি গাড়ি যদি কারো ওয়েল মেনটেন্ড হয় প্রপারলি, লেটস সে ইঞ্জিন অয়েলের মেনটেন্যান্স, তারপর হচ্ছে গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র মোটামুটি যদি ভালো হয়, দেন প্রিমিয়র কিন্তু নো জোক, প্রিমিয়র অনেক অনেক কমফি অ্যান্ড অনেক ভালো একটা গাড়ি হবে সেই ক্ষেত্রে। বাট 40-45 আমার কাছে লাগে দ্যাটস টু মাচ, কারণ তখন কিন্তু গাড়ির ক্লাসটাই চেঞ্জ হয়ে যায় অলমোস্ট। লাইক 45-এ এখন আপনারা করোলা ক্রস পাচ্ছেন, বললাম হ্যাঁ রিকন্ডিশন, বাট স্টিল প্রিমিয়র তো অনেকটা রিকন্ডিশনই পড়ে। অ্যান্ড প্রিমিয়র কিন্তু 2021-এর পর ডিসকন্টিনিউড। সো প্রিমিয়র কিন্তু আর হচ্ছে না, বানানো হচ্ছে না। যেখানে করোলা ক্রস যত নতুন ফিচার্স আছে সব কিছু আছে করোলা ক্রসে। হ্যাঁ,
কাম অন, মার্চ করা শিখ ভাই। মানুষজন একটু দয়া করে বাংলাদেশে মার্চ করাটা শিখো। ইউটার্নটা নেওয়ার পর এই গাড়িটার উচিত ছিল আমাদের যে স্পিড, এই স্পিডে ডাইরেক্ট অ্যাক্সেলারেট করা। এভাবে ইউটার্ন নেওয়ার পর ব্রেক দিয়ে একদম থেমে যাওয়ার তো কোনো মানে নেই। আরেকটা জিনিস হচ্ছে, এই গাড়ির কিন্তু সিটগুলা অনেক সফট, ঠিক আছে? অ্যান্ড এই গাড়িতে যদি কেউ লং ট্রিপ দেওয়ার প্ল্যান করেন, মানে কেউ ফিলই করবেন না যে আপনি লং ট্রিপ দিতেছেন। এত কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল, অনেক। মানে সিটগুলো এত পারফেক্টলি বসানো যে আপনার পিঠ যে ব্যথা করবে অনেক, ধরেন 4-5 ঘন্টা চালানোর পর, মোটেও ব্যথা করবে না। আপনার এখানে লাম্বার সাপোর্টটা অনেক ভালো পিছে। এই গাড়ির কিন্তু আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে যে গাড়ি যদি ব্রেক দিয়ে কিছুক্ষণ বসেন তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিন অফ করে দেয়। এখন এইটা অনেকে ভাবে যে এটা খুবই হার্মফুল একটা জিনিস গাড়ির জন্য, যে বারবার ইঞ্জিন স্টার্ট স্টপ যদি হয়। যেমন আপনাদেরকে যদি এখন দেখাই, এই যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কমপ্লিটলি শাটডাউন। আর আমি ব্রেক ছাড়লেই ইঞ্জিন সাথে সাথে অন হচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু আপনার যেমন ফিউল এফিসিয়েন্সিও বাড়ায়, তেমনও কিন্তু আপনার মানে এটা কিন্তু গাড়ির জন্য কোনো দিক থেকে খারাপ না। হ্যাঁ, অনেকে আগে ভাবতো যে আপনার এটা ইঞ্জিন তো ম্যাক্সিমাম ওয়্যার হয় হচ্ছে আপনার স্টার্টের সময়, সো এটা খুবই খারাপ। বাট এইটার কিন্তু আপনার কয়েকটা বেনিফিটও আছে। প্রথম কথা হচ্ছে, এরকম ইঞ্জিনগুলো আপনার স্টার্টার যে নর্মাল যে স্টার্টার থাকে সেই স্টার্টারটা থাকে না। সো সে কারণে ওই স্টার্টারটা যে আপনার ধরেন 1-2 লাখ কিলোমিটার চলার পর যেমন যদি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেটা কিন্তু এই গাড়িতে নাই। কারণ এই গাড়ির স্টার্টারটা খুবই ডিফারেন্টভাবে বানানো, যেটা হচ্ছে যে গাড়িটা অফ হয়ে গেলে যেন এভাবে অন করতে পারে ইনস্ট্যান্ট, সেটার জন্য। অ্যান্ড কোনো ল্যাগ নেই কিন্তু, যে আমি ব্রেকটা ছাড়ার পর দেন অ্যাক্সেলেটার দেওয়ার পরে গাড়ি অন হচ্ছে যাচ্ছে, এরকম না, কিন্তু একদম ইনস্ট্যান্ট। গাইস, প্রিমিয়ার সাসপেনশন সফট হইলেও কিন্তু গাড়িটা ইন নো ওয়ে মানে আনকন্ট্রোলেবল না। গাড়িটা কিন্তু একদম প্ল্যান্টেড থাকতেছে। হ্যাঁ, সাসপেনশন অনেক সফট, কমফোর্টের দিক থেকে চিন্তা করে বানানো হয়েছে, বাট স্টিল গাড়িটা কিন্তু ওয়েল ব্যালেন্সড। অ্যান্ড গাড়িতে কোনো ইঞ্জিন নয়েজ নাই, লিটারালি জিরো। যা নয়েজ শুনতেছি টায়ার নয়েজ, যেটা কিন্তু ইজিলি যদি ব্রিজস্টোন বা মিশেলিনের ভালো রেঞ্জের চাকা লাগানো হয় তাহলে কিন্তু টায়ার নয়েজটা অনেক কমে যাবে। প্রিমিও বাংলাদেশে এতদিন বেসিক্যালি কিং ছিল, অ্যান্ড এটা কিন্তু বোঝা যায় কেন। হ্যান্ডলিং আপনার কমফোর্টের দিক থেকে চিন্তা করার পরেও হ্যান্ডলিং যে এত ভালো হবে সেটা কিন্তু আসলে কম্পেয়ার করাই ডিফিকাল্ট। হ্যাঁ, হন্ডার আপনার হ্যান্ডলিং ভালো, বাট সেটার জন্য যে পরিমাণ স্টিফনেস, আপনার বৈশা ভাঙা রাস্তার উপর দিয়ে চালাইলে আপনার কোমর ওইখানেই কাইন্ড অফ শেষ বলা যায়, মানে যদি আপনি বয়স্ক হয়ে থাকেন তাইলে। বাট যদি ইয়াং জেনারেশনের মানে আমাদের মতো হয়ে থাকেন অ্যারাউন্ড 20-30, তাইলে প্যারা নেই, তাইলে হন্ডা চালায় মজা পাবেন। একটা ড্রাইভিং ফিল আছে, ড্রাইভাবিলিটি হন্ডার অনেক বেটার দেন টয়োটা, এটা যে কেউ বলবে। অ্যান্ড এটা আমি নিজেও ফিল করছি যখন আমি একটা টয়োটার হন্ডা দুইটা আলাদা চালায়, বুঝছি যে না, অ্যাকচুয়ালি হন্ডা গাড়ির ড্রাইভাবিলিটি অনেক বেটার। বাট টয়োটার প্রিমিও ইন নো মিনস ব্যাড। কেউ যদি কমফোর্ট প্রায়োরিটি রাখেন লিস্টের 1-এ অ্যান্ড সেডান প্রায়োরিটি থাকে, টয়োটা প্রিমিও ইজ দ্য ওয়ে টু গো ম্যান। এত ভালো নয়েজ আইসোলেশন এখন পর্যন্ত কোনো গাড়ির পাই নাই একটা সেডানের মধ্যে, আন্ডার 45 লাখ। আমি কিন্তু কর্নারগুলো ভালোই স্পিডে নিচ্ছি, টায়ার স্লিপ এখন পর্যন্ত হয় নাই, জিরো টায়ার স্লিপ, জিরো। এই ডানলপ টায়ার্সেও দেখছি। সি গাইজ, যেটা বললাম, হ্যাঁ গাড়ি দুলে বাট কন্ট্রোল হারায় না।
So yes guys, that will be the review for Toyota Premio, and we will see you in the next one. Peace.